কার্ডিজের বিশপগণ এ কথায় চিঠিতে লিখেছে। আমি তার উপর নির্ভর করি এ কথা ঠিক। সে বিলাসপ্রিয়, অলস এবং অস্থির চিত্ত যুবক। তবু তার আমার প্রয়োজন। নিজের কওমের ধ্বংসের জন্য সে যা করেছে আর কাউকে দিয়ে তা হবে না। গ্রানাডা ফৌজের অবস্থা সে আহত সিংহের মতো, ঝোপের আড়ালে যে নিজের জখম চাটছে। নিজে এগিয়ে সিংহকে আঘাত করব না। আমি চাইছি আবু আবদুল্লাহ আহত সিংহটাকে বেঁধে আমার সামনে হাজির করুক। আপনার কি ধারণা, আগামী 60 দিনের মধ্যে গ্রানাডাবাসী যদি যুদ্ধের ফায়সালা করে, তবে আবু আবদুল্লাহ তাদের আবেগ উচ্ছ্বাসের সামনে দাঁড়াতে পারবে? প্রতিটি ঝড়ের সাথে উড়ে চলা এবং বানের পানির সাথে ভেসে চলার মতো লোক আবু আবদুল্লাহ। হামেশাই তার কোনো অবলম্বন প্রয়োজন। আমার আশ্রয়ে পিতার বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল। মুসা যখন তার হাত ধরল, দাঁড়িয়েছিল আমাদের বিরুদ্ধে। গ্রানাডায় এখন দ্বিতীয় কোনো মুসা নেই। সে এখন এমন এক ব্যক্তির কবজায়, জয় পরাজয় যার উপর নির্ভর করে। তাকে সে এমন এক স্থানে নিয়ে এসেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই তার। মুসা তুর্কি আর বারবারিদের কাছে যে দূত পাঠিয়েছিল, ঈশ্বরের কৃপায় এখন সে মাল্টায় কয়েদখানায় পড়ে আছে। ওরা বাইরের কোনো সাহায্য পেলে আমাদের অবস্থা বদলে যেত। যিশুর কৃপা, আপনার শেষ আশঙ্কাটাও দূর হয়েছে। তাকে বন্দি করে যখন আমার সামনে আনা হবে, পরিচিত জনরা বলবে এ ব্যক্তি হামিদ বিন জোহরা। আমার সন্দেহ তখন দূর হবে। উদ্বিগ্ন হয়ে রানী প্রশ্ন করলেন, হামিদ বিন জোহরা ভেবে মাল্টাবাসীরা কি অন্য কাউকে গ্রেফতার করতে পারে না? আমাদের দূত হয়তো এ ব্যাপারে বেশি খোঁজ খবরও নেয়নি। না, আমাদের মাল্টা দূত অত্যন্ত হুঁশিয়ার। আমার দুশ্চিন্তা হচ্ছে তাকে নিয়ে আসার জন্য যে জাহাজ পাঠানো হয়েছিল এখনো তা ফিরে আসেনি। আপনি বলছিলেন তুর্কিদের জাহাজ রোম উপসাগরে ঘোরাফেরা করছে। আমাদের জাহাজ তো কোনো বিপদে পড়েনি। হামিদ বিন জোহরাকে হাতে পাবার বিনিময়ে একটা জাহাজ তেমন কিছু না। সে কি এতই বিপজ্জনক? কখনো একজন পাহারাদারের চিৎকার আধারের ভাঁজ কেটে ছুটে যায় বস্তিবাসীর কানে। যেখানে রাতে হানা দেব, একজন পাহারাদারের আওয়াজও যেন কণ্ঠ থেকে বের না হয়, এর ব্যবস্থা করা আমার প্রথম দায়িত্ব। প্রিয় খেলনা হারিয়ে যাওয়া শিশুর মতো স্বামীর দিকে তাকিয়ে রইলেন রানী। রানী, আমি তোমাকে পেরেশান করতে চাইনি। আমার বিশ্বাস, নতুন বছরের শুরুতে তোহফা হিসাবে গ্রানাডাকে তোমার সামনে পেশ করতে পারব। যুদ্ধের কোনো চাল শুধু সিপাহসালার পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এমন কিছু কথা আছে তোমাকে যা এখনো বলিনি। তার মানে তোমাকে আমি অবিশ্বাস করি তা নয়, বরং হঠাৎ খোঁজ খবর শুনিয়ে আরো খুশি করে দিতে চাইছি। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল রানীর চেহারা। দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে গেলেন রানী। হাতের ইশারায় পূর্ব দিকে দেখিয়ে ফার্ডিন্যান্ড বললেন, এই উপত্যকার ঢালুর সামনে দেখো তো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রানী বললেন, ওখানে তো অনেক লোক দেখা যায়। ওখানে কি করছে ওরা? সড়ক মেরামত করছে। তুমি খেয়াল করনি? 3 দিন থেকেই চলছে কাজ। দৃষ্টিকে আরো মাইলখানেক এগিয়ে নিলে গ্রানাডার লোকদের দেখতে পাবে। সম্ভবত নিজের অংশের কাজ ওরা শেষ করেছে। কিছুদিনের মধ্যে সেন্টাফ থেকে রসদ নিতে পারবে, এ ধারণা গ্রানাডাবাসীদের দিয়েছে আবুল কাসিম। আরও বলেছে তাদের প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা করতে পারবে এখান থেকে। একটু এদিকে এসো। চূড়ার অপর প্রান্তে পৌঁছলেন দুজন। সেন্টাফে আসার উত্তর পশ্চিম দিকে তাকিয়ে দেখো তো। ফার্ডিন্যান্ড বললেন, এ পথে এত গরুর গাড়ি সম্ভবত আর দেখনি। ওরা কি করছে? এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করলেন রানী। মৃদু হাসলেন ফার্ডিন্যান্ড। ফল ফসল, তরিতরকারি, কাঠ, ঘাস, ডিম, ভেড়া বকরির পালও দেখবে। আমি নির্দেশ দিয়েছি 2 দিনের মধ্যে সেনা ছাউনির গুদাম ভরে ফেলতে। পরশু সেন্টাফের পথ খুলে দেয়া হবে। এই পয়গামও আবুল হাসিমের কাছে পৌঁছেছে। আফসোস, কাজটা একটু দেরিতে হয়ে গেল। উৎকণ্ঠা লুকানোর চেষ্টা করে রানী বললেন, আসলেও এদিকটায় ব্যবসার পথ খুলে দিতে চাইছেন নাকি?
হ্যাঁ, আমি প্রমাণ করতে চাই কার্ডিজের রহমদিল রানী নতুন প্রজাদের না খেয়ে মরতে দেবেন না। জেমস নিশ্চয়ই আমার এ কাজ পছন্দ করবে না। আমার তো মনে হয় এ কথা শুনলে সে আত্মহত্যাই করতে চাইবে। ফার্ডিন্যান্ডের ঠোঁটে ফুটল মৃদু হাসি। তাকে এতদূর বললে কি যথেষ্ট নয়? অভাব আর গোলামির স্থায়ী জাহান্নামে নিক্ষেপ করার বিনিময়ে গ্রানাডাবাসীকে অল্প কদিন ভালো খাবার দেয়া এমন কঠিন নয়। শুনে আশ্চর্য হবে, এ পরামর্শও দিয়েছে আবুল কাসিম। তার অভিযোগ, দক্ষিণের পাহাড়ি কাবিলাগুলোর কাছ থেকে রসদ সামান পেতে থাকলে ওদের সাথে গ্রানাডাবাসীর সম্পর্ক গভীর হয়ে যাবে। তার এ অভিযোগ আমি দূর করে দিয়েছি। এখন গ্রানাডাবাসীকে সস্তায় খাদ্যদ্রব্য দিতে হবে। ক্ষুধার্ত মানুষেরা পেট পুরে খেতে পারলে লড়াই না করে বরং আরামে ঘুমোতে চাইবে। এত সব জানলে এত পেরেশান হতাম না। তবুও একটা কথা আমি বুঝতে পারছি না, আমাদের দুশ্মনরা এদেশ 800 বছর শাসন করার পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে এতটা উদাসীন হলো কি করে? এও কি ওরা বুঝে না আমাদের জন্য গ্রানাডার দুয়ার খুলে গেলে ওদের কিয়ামত শুরু হয়ে যাবে? ওরা সব জানে, কোনো কওমের পতন শুরু হলে মুক্তির সোজা পথ ছেড়ে দেওয়ার বাহানা খুঁজতে থাকে ওরা। নিজেকে প্রবঞ্চিত করে এভাবে যে এ পদ্ধতিই কল্যাণকর। জাতীয় চরিত্রের রূপ পাল্টে যায়। সংগ্রাম আর জিহাদের চেয়ে আত্মহত্যাকে সহজ মনে করে। এই হচ্ছে আমাদের দুশ্মনের অবস্থা। ওরা জিন্দেগির জাতীয় জিম্মাদারি থেকে বাঁচার জন্য জাতির ধ্বংস থেকে চোখ ফিরিয়ে রাখতে চাইছে। আমাদের খোশ কিসমত, যাদের চিন্তাধারা ওদের শেষ আশ্রয়, তারাই নিজের ভবিষ্যৎ আমাদের সাথে জুড়ে দিয়েছে। কহপ্তা পরই আবু আবদুল্লার বাদশাহী খতম হয়ে যাচ্ছে। আলফাজরায় পাঠিয়ে দেয়া হলে একজন জমিদারের চেয়ে তার ক্ষমতা বেশি থাকবে না। আমরা ইচ্ছে করলে গলা ধাক্কা দিয়ে সে জমিদারি থেকেও তাকে বের করে দিতে পারব। এসব কি জানে সে? আবু আবদুল্লার ক্ষমতা শেষ হয়ে গেলেও আবুল কাসিম উজির থাকবে, সম্ভবত এ ভুল ধারণা তার নেই। এরপরও কোন আশায় সে খেলা খেলছে? হেসে ফেললেন ফার্ডিন্যান্ড, বললেন, খেলা তার নয়, আমার। ও তো কেবল দাবার ঘুঁটি। আবু আবদুল্লাহ এমন ব্যক্তি, মৃত্যুসজ্জায় যে মৃত্যুকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আবুল কাসিমের মতো ধূর্ত ব্যক্তির পক্ষে তাকে বুঝানো অসম্ভব ছিল না যে আমরা আপনার স্বার্থেই সবকিছু করছি। যুদ্ধবিরতির আলোচনার সময় তার বড় খাহেশ ছিল, হাতিয়ার ছেড়ে দিলেও আলহামরা থেকে তাকে যেন বের না করা হয়। এজন্যই কি আমার বিরোধিতা সত্ত্বেও তার শর্ত আপনি মেনে নিয়েছিলেন? তোমার বিরোধিতার প্রয়োজন ছিল না। আমাদের লস্কর গ্রানাডায় প্রবেশ করলে আবু আবদুল্লাহ আল হামরায় থাকবে না। তার আবদার গ্রহণ করার পূর্বেই এ ব্যাপারে আমি নিশ্চিন্ত হয়েছি। কিন্তু কিভাবে তা সম্ভব? কি বলে আমরা চুক্তির বিরোধিতা করব? আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন রানী। এর জন্য আমাদের কোনো বাহাদার প্রয়োজন হবে না। সময় মতো আবুল কাসিমই একদিনের মধ্যে এ পরিবেশ সৃষ্টি করতে পারবে। স্বেচ্ছায় সে তখন আলহামরা থেকে বেরিয়ে যাবে, কিন্তু এ মুহূর্তে তাকে ভুলের মধ্যে রাখতে হবে। এজন্য তার কোনো আবদারই আমি বাতিল করিনি। তার দূতদেরকেও বোঝাতে চাইছি যে অনেক কিছুই তাকে দিতে চাইছি। চুক্তির দ্বিতীয় দিন তাকে গোপনে জানিয়েছি গ্রানাডার মুসলিম প্রজাদের আস্থা সৃষ্টির জন্য একজন সহকারী প্রয়োজন। সে বেকুব ভাবছে আলফাজরায় পাঠিয়ে তাকে আমি পরীক্ষা করছি, নয়তো তাকেই আমরা সহকারী বানাবো। ও আত্মাকে প্রবঞ্চিত করতে চাইছে, আমিও ভুলের মধ্যেই রাখতে চাই তাকে। ফার্ডিন্যান্ড কতক্ষণ রানীর দিকে তাকিয়ে রইলেন। এরপর তার নিরুত্তাপ কণ্ঠ থেকে বেরিয়ে এলো, রানী, আবুল কাসিমকে কোনো প্রতিশ্রুতি দিতে হবে না। কওমের তরি ডুবে যাচ্ছে দেখে সে এখন আমাদের কিস্তিতে সাওয়ার হয়েছে। ও ভাবছে বেঁচে থাকতে হলে আমাদের আশ্রয়ের প্রয়োজন। এজন্যই কওমের সাথে গাদ্দারিতে এত বেশি এগিয়ে গেছে সে। ফিরে যাবার কোনো পথ এখন তার জন্য খোলা নেই। এবার নিশ্চিন্ত হলে তো? হ্যাঁ, মুচকি হাসলেন রানী। শুক্রিয়া, যিশু আমার প্রার্থনা শুনেছেন। আজই জেমসকে লিখব।
রাজনীতির ব্যাপারে আপনার কোনো পরামর্শ আমার স্বামীর প্রয়োজন নেই। আপনি কেবল দোয়া করতে থাকুন, হাই হামিদ বিন জোহরার কোনো খবর যদি পেতাম। তাকে নিয়ে এত পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কদিন আগেও ভেবেছি গ্রানাডাবাসী যদি যোগ্য কোনো নেতৃত্ব পায় এবং জনগণকে আবু আবদুল্লাহ আর আবুল কাসিমের বিরুদ্ধে খেপিয়ে তোলার পাশাপাশি বাইরের কোনো সাহায্য পেয়ে যায়, তাহলে আমাদের এতদিনের সব চেষ্টা ধুলোয় মিশে যাবে। উৎকণ্ঠিত হয়ে রানী তাকিয়ে রইলেন সম্রাটের দিকে। এর কি কিছু বিকল্প আপনি ভেবেছেন? তোমায় একটা সুসংবাদ দিতে পারি, সব ষড়যন্ত্রের মূল আমি উপড়ে ফেলেছি। তোমার মনে আছে শান্তি চুক্তির সাথে সাথে অল্প পশ্চিমে একটা ছাউনি তৈরি করার নির্দেশ দিয়েছিলাম? ওখানে দিনরাত এখন পুরো দস্তুর কাজ চলছে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি এ সংকীর্ণ উপত্যকা ফৌজের জন্য আদৌ উপযুক্ত নয়। গ্রানাডা যখন আমাদেরই হয়ে যাচ্ছে, অতিরিক্ত লস্কর তো প্রয়োজন নেই। তারপরও এ অস্থায়ী ছাউনির প্রয়োজনটা কি? যদি বলি ছাউনির কাজ শেষ হলে গ্রানাডার চাবি থাকবে তোমার হাতে। ভালো কোনো খবর শোনাতে চাইলে আমায় আপনি পরীক্ষায় ফেলেন কেন? রানীর কণ্ঠে অনুযোগ। ঈশ্বরের দোহাই, বলুন না কি হচ্ছে ওখানে? বিজয়ের মতো রানীর দিকে তাকিয়ে রইলেন সম্রাট। রানী, নতুন ছাউনি আমার সিপাহীদের জন্য নয়, বরং পিঞ্জরা দুশ্মনের জন্য তৈরি করেছি। এ মাসের শেষের দিকে গ্রানাডায় 400 অফিসার আমাদের হাতে তুলে দেওয়া হবে। এরা হবে সেসব প্রভাবশালী বংশের যাদের সহযোগিতা ছাড়া গ্রানাডার কোনো বিপ্লবী সফল হবে না। রুদ্ধশ্বাসে স্বামীর দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন রানী। আবু আবদুল্লাহ এবং তার উজির কি ভেড়া বকরির মতো ওদের বেঁধে আমাদের কাছে নিয়ে আসবে? ফৌজ এবং জনগণ এতে বাধা দেবে না? সে জিম্মা আবুল কাসিমের। আমার পরামর্শ মতোই সে কাজ করছে। গ্রানাডাবাসীর জন্য ব্যবসায়ের পথ খুলে দেওয়ার অর্থ হচ্ছে ওরা ভাববে আমরা দুশ্মন নই, তাদের বন্ধু। তখন বাধা দেওয়ার প্রশ্নই আসবে না। 400 সম্মানিত ব্যক্তি? হ্যাঁ, ওরা এমন ব্যক্তি যাদের ফিরিয়ে নেওয়ার জন্য গ্রানাডার স্বাধীনতাকে ভুলে যাবে ওরা। তখন আমাদের প্রতিটি কথায় মানতে তারা বাধ্য হবে। মনে হয় স্বপ্ন দেখছি। আপনি কি মনে করেন আবুল কাসিম এমন কাজ করবে জনগণও কোনো বাধা দেবে না? এই প্রস্তাব সে মেনে নিয়েছে। জনতার রোষ থেকে বাঁচার একটাই পথ, প্রিয়জনদের জন্য ওদের আত্মীয়রাই বিক্ষোভকারীদের বিরুদ্ধে তরবারি ধরবে। জেমসের চিঠির ব্যাপারে আর আলোচনার প্রয়োজন নেই। দূত ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনি যদি ওকে কিছু সময় দেন, কাল ভোরেই বিদেয় করে দেব। ঠিক আছে, কালই তাকে ডেকে পাঠাবো। আজ আমি ব্যস্ত। আবুল কাসিমের দূত আমার অপেক্ষা করছে হয়তো। যুদ্ধবিরতির 20 দিন কেটে গেছে। এ দিনগুলো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতোই মনে হয়েছিল আতেকার কাছে। ও বারবার অসহায়ের মতো নিজেকেই প্রশ্ন করছিল, কোনো অলৌকিক শক্তি বলে কি আগামী 45 দিনে এ কম অপমানকর গোলামি থেকে রক্ষা পাবে? হামিদ বিন জোহরা অকস্মাৎ এসে কি আমাদের এ পয়গাম দেবেন যে তুর্কি, মেসোপটেমিয়া আর মরক্কোর সংগ্রামীরা আমাদের সাহায্যে এগিয়ে আসছেন? এর জবাবে কখনো দৃঢ়তা আর বিশ্বাসের আলোয় ঝলমলিয়ে উঠত ওর চেহারা, আবার কখনো ডুবে যেত হতাশার নিঃসীম আধারে। গধূলি এক সন্ধ্যা। আকাশের ছেঁড়া মেঘেরা রাঙছিল আবির রঙে। হঠাৎ ভেসে এলো খালেদার ব্যাকুল কণ্ঠস্বর, আপা, আপা, মনসুরের মামা আসছেন। চকিতে সিঁড়ির দিকে চাইল আতেকা। ছুটে এসে খালেদা তার হাত ধরে টানতে লাগল। নিচে নেমে এলো দুজন। আঙ্গিনায় কেউ নেই। আতেকার উৎকণ্ঠা দেখে হাসতে লাগলো খালেদা। তিনি এখানে নেই, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। তাকে দেখে আমি চিনে ফেলেছি। আরো কজন সাওয়ার আসছে তার পিছু পিছু। তাকে ঠেলে দেউড়ির দিকে নিয়ে গেল খালেদা। দরজার কাছে পৌঁছে বলল, উপরে আসুন, এখান থেকে দেখা যাবে না। দেউড়ির কাছে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে চঞ্চল হয়ে আতেকা বলল, তাকে কোথায় দেখেছো তুমি? হেসে খালেদা বলল, উপরে আসুন, ওখান থেকে দেখতে পাবেন। সংকীর্ণ সিঁড়ি ভেঙে দেউড়ির ছাদে উঠে এলো ওরা। খালেদা রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে অনুচ্চ আওয়াজে বলল, ওদিকে দেখুন আপা, ওই যে তারা আসছেন। আতেকার দৃষ্টি
ছুটে গেল অল্প দূরের কাফেলার দিকে। অনিমেষ চোখে সাঈদের দিকে তাকিয়ে রইল। ওরা তখন হাভেলির পশ্চিম কোণে, পেছনে আরো দুজন সাওয়ার। দরজার সামনে এসে ওরা ঘোড়া থেকে নামল। চকিতে সাঈদের সঙ্গীর দিকে চোখ পড়ল আতেকার। হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল ওর শিরার খুনের সন্তরণ। তার মাথায় সাদা পাগড়ি, পিঙ্গল রঙের চোখ, একটা কান মাঝ বরাবর কাটা, চোখ আর কানের ফাঁকে হালকা জখমের চিহ্ন, পরিচ্ছন্ন দাড়ি, মাথার চুল পাগড়িতে ঢাকা, গোঁফ আর ভ্রু কালো না হয়ে ঈষৎ লাল হলে ও নিঃসন্দেহে বলতো এই সেই ব্যক্তি যার স্মৃতি ওর মনে আঁকা রয়েছে। চাকররা বেরিয়ে হাতে নিল ঘোড়ার বাগ। ওর ঘোড়া আস্তাবলে রেখে আমার ঘোড়া বাড়ির মধ্যে নিয়ে যাও। সাঈদ বলল, জাফরকে বলো কিছুক্ষণের মধ্যে আমি আসছি। হাসিম চাচা বাড়ি আছেন তো? একজন চাকর জবাব দিল, পাশের গায়ে জানাজায় গেছেন তিনি, ফেরেননি এখনো। আপনি ভেতরে আসুন। তিনি এসে পড়লেন বলে। দেউড়ি পেরিয়ে আঙ্কিনায় এলো সাঈদ। ছাদের একপাশে দাঁড়িয়ে ওকে দেখছিল আতেকা। সঙ্গী সহ মেহমানখানায় চলে গেল সাঈদ। আপা, তাকে ডাকবো? খালেদা বলল, না, খানিক অপেক্ষা করো। কমিনিট পর হলঘর থেকে সাঈদ বেরিয়ে এলো। তাড়াতাড়ি ছাদ থেকে নেমে তার পথ আগলে দাঁড়ালো আতেকা। সাঈদ, তোমার সাথে কে এসেছে? প্রশ্ন করল। ওর নাম তালহা, কার্ডিজ থেকে পালিয়ে এসেছিল। আবুল কাসিমের অফিসে কিছুদিন থেকে দোভাষীর কাজ করছে। যুদ্ধবিরতি আলোচনায় সেই দোভাষীর দায়িত্ব পালন করেছিল। কদিন আগে আমার সাথে পরিচয়। ও এসেছে ওমরের সাথে। ওমর বলল, হাসিম চাচাও নাকি তাকে চেনেন। ও যখন গ্রানাডা এসেছিল তার অতীত কাহিনী শুনে চাচা দারুণ প্রভাবিত হয়েছিলেন। এরপর আমিন বা ওবায়দের কাছে এলেই সে থাকত ওমরের সাথে। দেখলেও মনে হয় ও আসলেই মজলুম। আজ ভোরে শুনেছি জামানত হিসেবে যাদের পাঠানোর কথা ওদের সেন্টাফের ছাউনিতে পাঠিয়ে দেয়া হয়েছে। আমিন এবং ওবায়েদ ওদের সাথে রয়েছে? হ্যাঁ, কথাটা শুনে আমি ওদের বন্ধুদের সাথে দেখা করেছি। ওমরও ঘটনার সত্যতা স্বীকার করেছে। বাড়ি এসে চাচাকে সান্ত্বনা দেবার ইচ্ছা ছিল, কিন্তু স্বাধীনতা প্রিয় লোকদের এক গোপন বৈঠকে আমায় যোগ দিতে হয়েছে। অনেক সময় লেগেছে ওখানেই। দুপুরে যখন সফরের প্রস্তুতি নিচ্ছিলাম, তালহাকে নিয়ে ওমর এসে বলল, আগামীকাল বাড়ি যাবার সময় ওকে নিয়ে যেও। উজিরে আজম ওর মাধ্যমে আব্বাজানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। ওমর নিজেই তার সাথে আসতে চাইছিল, কিন্তু গ্রানাডার এ পরিস্থিতিতে ও ছুটি পায়নি। একটু ভেবে আতেকা বলল, তুমি কি নিশ্চিত ওর নামই তালহা? আমাকে তো তাই বলা হয়েছে, কিন্তু তুমি এত পেরেশান কেন? অতীত আমায় সবাইকে সন্দেহ করতে শিখিয়েছে। উতবার কথা তোমাকে বলেছিলাম, দেখতে ঠিক এর মতোই ছিল। উতবার কানের যে স্থান আমার তীরে জখমই হয়েছিল এরও সেই স্থানে কাটা, কিন্তু তার চুল দাড়ি ছিল লাল, আর দাড়ি ছাড়া চুল দেখা যাচ্ছে না। গোঁফ আর ভ্রু কালো না হয়ে লাল হলে বুঝতাম উতবাই নিজের নাম পাল্টে তালহা হয়েছে। আতেকা, যে ঝড় বয়ে গেছে তোমার উপর দিয়ে, কঠিন প্রাণ মানুষও তা সইতে পারত না, কিন্তু মানুষকে এত সন্দেহ করা ঠিক নয়। তোমার পিতার হত্যাকারী তোমার ঘরে পা রাখার দুঃসাহস দেখাতে পারে না। তুমি নিজেই বলছো তার গোঁফ আর ভ্রু ছিল লাল। এর জখমের চিহ্ন দেখেই তুমি সন্দেহে পড়েছ। দুজনের একরকম হওয়া বিচিত্র নয়। স্বস্তির নিঃশ্বাস নিল আতেকা। সাঈদ, আসলেও আমি সন্দেহপ্রবণ হয়ে গেছি। আমি মনে করেছিলাম কৃত্রিম উপায়ে সে গোফের রং পাল্টে ফেলেছে। এখন ভেতরে চলো, চাচি যান দারুণ পেরেশান। আতেকার সাথে হাঁটা দিল সাঈদ। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছল চাচির কাছে। সাঈদ গ্রানাডার অবস্থা শোনালো তাকে। আমিন এবং ওবায়দের ব্যাপারে সান্ত্বনা দিয়ে হাসিম চাচার জন্য অপেক্ষা করল কতক্ষণ। শেষে উঠতে উঠতে বলল, সম্ভবত তিনি রাতে আসবেন না। আমাকে এবার উঠার অনুমতি দিন। ভোরেই তার খেদমতে হাজির হব আমি। আতেকা, এখনো মেহমানকে নিয়ে কোনো সন্দেহ থাকলে আমি সাথে নিয়ে যাচ্ছি।
না না, আমার কোনো উৎকণ্ঠা নেই, ও এখানেই থাক, চাচাজান শুনলে মন খারাপ করবেন। এসব পর্যন্ত সালমা হাসিমের অপেক্ষা করল। এক খাদেমকে বললেন, সম্ভবত তিনি আসবেন না, মেহমানের জন্য খানা পাঠিয়ে দাও। সালমা আতিকার সাথে কথা বলছিলেন, কামরায় প্রবেশ করল খাদেমা। মুনিব এসে সোজা মেহমানখানায় চলে গেছেন। মেহমানের সাথে আলাপ শেষ করে তিনি খাবেন। আচম্বিত উঠে দাঁড়ালো আতিকা। চাচিজান, আমি যাচ্ছি, আমার ঘুম আসছে। এত তাড়াতাড়ি? আমার শরীরটা ভালো নেই, নামাজ শেষে ঘুমিয়ে পড়ব। পাশের কক্ষ থেকে বেরোচ্ছিল খালেদা। ও বলল, আপা, আপনি বলেছিলেন গল্প শোনাবেন, আমি যাব আপনার সাথে। না না, চঞ্চল হয়ে বলল, তুমি নিজের বিছানায় শুয়ে পড়ো, নামাজ শেষ করে তোমার কাছে আসবো আমি। আপনি তো নামাজ শেষ করেই শুয়ে পড়বেন। হাত ধরে তাকে অপর কক্ষে নিয়ে গেল আতিকা। বিছানায় শুয়ে কৃত্রিম রাগের স্বরে বলল, বাচাল মেয়ে, এখন ঘুমিয়ে পড়ো, না হয় আর কখনো গল্প শোনাবো না। তার রাগ দেখে নীরব হয়ে গেল খালেদা। আতিকা বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ধড়ফড় করছিল তার দিল। নিজের কামরায় এসে দাঁড়ালো। ঘুলঘুলিতে কান লাগিয়ে শুনতে লাগলো মেহমানদের আলোচনা। চাকরদের কক্ষগুলোর ছাদ থেকে এ ছিদ্রটা কয়েক গজ মাত্র উঁচু। হাসিম বলছিলেন, তিনি এসেছেন অথচ আমি জানব না, এ কি করে সম্ভব? এসব গুজবে কান দেয়া আবুল কাসিমের জন্য ঠিক নয়। জনাব, মেহমানের কণ্ঠ। হামিদ বিন জোহরার ব্যাপারে প্রথম সংবাদ ছিল তিনি মাল্টার কয়েদখানায় বন্দী। তিনি বন্দী, আবুল কাসিম কি তা জানতেন? না, ফার্ডিন্যান্ড এ খবর গোপন রেখেছিলেন। যুদ্ধ জাহাজও পাঠিয়েছিলেন তাকে আনার জন্য। মাল্টায় ফার্ডিন্যান্ডের দূত হামিদ বিন জোহরা ভেবে অন্য কাউকে বন্দী করেছে কিনা এ সন্দেহ দূর করাই ছিল এর উদ্দেশ্য। তাকে শনাক্ত করার জন্য একজন গোয়েন্দাও পাঠানো হয়েছিল। কয়েকদিন পর্যন্ত এ জাহাজের কোনো খোঁজ খবর ছিল না। মাল্টা থেকে সংবাদ দেয়া হয়েছিল এ জাহাজে হামিদ বিন জোহরা রয়েছেন। আমরা ভেবেছি সম্ভবত জাহাজ কোনো বিপদে পড়েছে। সর্বশেষ সংবাদ হল, অকস্মাৎ বিদেশি 3টি জাহাজ এ জাহাজকে আক্রমণ করে পালিয়ে গেছে। ডুবে যাওয়া জাহাজের এক মাঝি প্রাণে বেঁচে গিয়েছিল। সে বলেছে একটা জাহাজে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি ছিল উপকূলের খুব নিকটে। আপনি বলতে চাইছেন হামিদ বিন জোহরাকে তুলে নেওয়ার জন্য জাহাজ এসেছিল? ফার্ডিন্যান্ড এমন সন্দেহই করেছেন। কোনো বড় কারণ ছাড়া কোনো জাহাজ এ ঝুঁকি নিতে পারে না। নিস্তব্ধতা নেমে এলো কক্ষে। আবার মুখ খুললেন হাসিম। এখনো আমার বিশ্বাস হচ্ছে না, যদি তাকে উপকূলে পৌঁছানো হয়ে থাকে খুব শীঘ্রই এখানে এসে যাবেন তিনি। বর্তমান পরিস্থিতিতে গ্রানাডা অথবা এখানে না এসে হয়তো কোনো গোপন স্থানে লুকিয়ে সঠিক সময়ের ইন্তজার করবেন তিনি। তবু এ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। তাকে এমন কিছু করতে দেয়া যাবে না যাতে ফার্ডিন্যান্ড চুক্তিভঙ্গের বাহানা খুঁজে পান। কোনো ভালো খবর নিয়ে এলে তিনি হয়তো এখানে অথবা গ্রানাডা যাবেন। আর যদি লুকিয়েই থাকেন তবে আবুল কাসিমের পেরেশানির কোনো কারণ নেই। তার পেরেশানির বড় কারণ হচ্ছে যে 400 জনকে জামানত হিসেবে দুশ্মনের হাওলা করা হয়েছে তাদের জীবন বাঁচানোর জিম্মা তার। আপনারও 2 ছেলে রয়েছে তাদের সাথে। অন্যদের ব্যাপারে না হলেও নিজের সন্তানদের জন্য নিজের জিম্মাদারি পুরো করবেন। আপনার উপর আবুল কাসিমের এ বিশ্বাস রয়েছে। আবুল কাসিম কি এখনো ভাবছেন যে নিজের ঘর পুড়তে হামিদ বিন জোহরার হাতে আমি আগুন তুলে দেব? না, তার ভয় হচ্ছে হামিদ বিন জোহরাকে শান্ত রাখতে না পারলে তিনি যদি কোনো হাঙ্গামার সৃষ্টি করেন, খ্রিস্টানরা সর্বপ্রথম এ এলাকায় পাশবিক অত্যাচার চালাবে। আপনার জন্য গ্রানাডাবাসীর কোনো দরদ থাকবে না। ফার্ডিন্যান্ডের কয়েদখানায় আপনার ছেলেদের যে কি অবস্থা হবে আপনিই তা ভালো বুঝেন। আবার নীরবতা ছেয়ে গেল কামরায়। এবারও মুখ খুললেন হাসিম। কিন্তু আমি কি করতে পারি? তাকে সঠিক পথে আনবই বা কিভাবে? তিনি যদি কাবিলাগুলোকে উত্তেজিত করতে পারেন, প্রকাশ্যে তার বিরোধিতা করার সাহস কারো হবে না। উজিরে আজমেরও এই কথা। তাকে বিদ্রোহ ছড়ানোর সুযোগ দেয়া যাবে না।
যত তাড়াতাড়ি পারেন তাকে খুঁজে বের করুন, বুঝিয়ে বলুন। তাকে দিয়ে ভয়ের কোনো কারণ দেখা দিলে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস তার মুখ বন্ধ করার চিন্তা ভাবনা করা যাবে। তাকে কি গ্রেফতার করতে চাইছেন? হ্যাঁ। তাকে সোজা পথে আনতে না পারলে যে কোনো পদক্ষেপ নিতে আমরা কুণ্ঠিত হব না। তাকে রাখতে হবে এমন এক স্থানে জনগণের কানে তার আওয়াজ সেখানে পৌঁছবে না। গ্রানাডা পৌঁছে থাকলে আমরা সময় মতো পদক্ষেপ নেব, এতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু শহরের বাইরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে এ দায়িত্ব পালন করতে হবে আপনাকে। আমরা শুনেছি তার ছেলে সাঈদ এবং অল্প বয়সী নাতি এখানেই থাকে। এরা তার দারুণ প্রিয়। হামিদ বিন জোহরা যদি বিদ্রোহ করতে চান তবে 10-20টা ছেলে সন্তানের মায়া তাকে সে পথ থেকে রুখতে পারবে না। এজন্যই গ্রানাডায় সাঈদকে গ্রেফতার করা হয়নি। উজির আজম এমন কিছু করতে চান না যাতে লোকজন ক্ষেপে উঠতে পারে। তাহলে তিনি কি করতে চাইছেন? তার ইচ্ছে প্রভাবশালী লোকদেরকে আপনি হামিদ বিন জোহরার কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন। ফার্ডিন্যান্ডের প্রতিশোধের ভয় দেখাতে পারেন কোনো কোনো সর্দারকে, কাউকে লোভ দেখেও নীরব রাখতে পারেন। আবুল কাসিম কথা দিয়েছেন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেয়া হবে। প্রয়োজনে ফার্ডিন্যান্ড এবং সুলতানের মোহরাঙ্কিত ডকুমেন্টও দেয়া হবে আপনাকে। আবারও নীরবতা নেমে এলো কক্ষে। সমগ্র শক্তি দিয়ে চাচাকে আতেকা বলতে চাইছিল, এই আমার পিতার হত্যাকারী, ওতবা এর নাম। কিন্তু কণ্ঠ থেকে আওয়াজ বের হলো না। পালাতে চাইছিল, কিন্তু চলার শক্তি যেন ওর নিঃশেষ হয়ে গেছে। হাসিম বললেন, যদি তিনি কোনো আশায় খবর নিয়ে আসেন আর লোকেরা জানতে পারে যে আমি তার বিরোধিতা করছি, তাহলে এই এলাকায় আমি থাকতে পারবো না। আপনার কোনো বিপদ এলে আবুল কাসিমের বন্ধুত্বে আস্থা রাখতে পারেন। অবশ্য কোনো চিন্তাভাবনা ছাড়াই সরাসরি তার বিরোধিতা করার পরামর্শ আপনাকে দিচ্ছি না। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত আপনাকে গোপনে কাজ করতে হবে। আবুল কাসিমের ধারণা, যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে সে আপনার পরামর্শ নেবে। তাকে যদি বাইরে বিদ্রোহ ছড়ানোর পূর্বে গ্রানাডার সপক্ষীয় লোকদের সঙ্গে নেবার পরামর্শ দেন, আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে। কারণ গ্রানাডার বাইরে থাকলেই কেবল হামিদ বিন জোহরা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। কাল ভোর থেকে তার খোঁজে লোক নিয়োগ করুন। গ্রানাডার বর্তমান পরিস্থিতি তাকে খুলে বললে সম্ভবত কোনো পদক্ষেপ তিনি নেবেন না। একটু ভাবতে দিন আমাকে। সকালে আপনাকে হয়তো কোনো আশার বাণী শোনাতে পারবো। তবে গ্রানাডা তার সাথে দুশ্মনের মতো ব্যবহার করুক, কখনোই তা বরদাস্ত করব না আমি। ওবায়েদ আর আমিনও সম্ভবত এছাড়া অন্য কোনো পথ গ্রহণ করবে না। আপনি কিভাবে ভাবতে পারলেন গ্রানাডায় তার কোনো বিপদ এলে এক মুহূর্তের জন্য আবুল কাসিম উজির থাকতে চাইবেন? আপনার ধারণা তার চরম দুশ্মনও গ্রানাডায় তার উপর হাত তুলতে সাহস করবে না? আসলে আমরা তাকে নিরাপদ ও নীরব রাখতে চাইছি। আমার তো বিশ্বাস আপনার আর উজিরের চিন্তাধারায় কোনো পার্থক্য নেই। এবার আপনি বিশ্রাম করুন। শেষ রাতে আমাকে রওনা করতে হবে। আপনার সাথে তখন হয়তো দেখা হবে না। আপনি ঘুম থেকে উঠলে আমায় কাছে পাবেন। রাতে হয়তো এমন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যাতে আমিও আপনার সাথে রওনা করব। সে যাই হোক, অবশ্যই আপনাকে বিদায় দিতে আমি আসব। সীমাহীন উৎকণ্ঠা নিয়ে কক্ষে ফিরে এলো আতেকা। ঘরময় পায়চারি করছিল। প্রভু আমার, এখন আমি কি করব? আমি কমজোর, অসহায়। এ বাড়িতে এক এতিম বালিকা আমি। চাচার বিরুদ্ধে এ গ্রামের কেউ আমার কোনো কথা শুনবে না। মালিক আমার, চাচাকে এ অপরাধ থেকে রক্ষা করার শক্তি আমায় দাও। লোনা পানিতে ভেজা আঁখি নিয়ে নামাজের জন্য দাঁড়ালো। নামাজ শেষে ক্লান্ত দেহটা এলিয়ে দিল বিছানায়। দূর দিগন্ত থেকে ভেসে আসছিল মেঘের গর্জন। অনেকক্ষণ পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করল। হঠাৎ তার মনে হলো নিচে কেউ যেন দরজায় কড়া নাড়ছে। তাড়াতাড়ি জানালা খুলে বাইরে দেখতে লাগলো আতেকা। দ্রুত আঙ্গিনা পার হচ্ছিলেন হাসিম। একজন মশালধারী হেঁটে যাচ্ছিল তার সামনে। চোখের পলকে দৃষ্টির আড়াল হয়ে গেল তারা।
কোথায় গেলেন তিনি? হঠাৎ কি মেহমানকে কিছু বলা প্রয়োজন অনুভব করলেন চাচা? তবে কি হঠাৎ তার বিবেক জেগে উঠেছে? রাতে এক গাদ্দারের গলা টিপে দিতে তিনি প্রস্তুত হয়েছেন? তিনি কি সকাল হওয়ার আগেই হামিদ বিন জোহরাকে তালাশ করতে চাইছেন? প্রশ্নের পর প্রশ্ন আসছিল তার মনে, কিন্তু কোনো সান্ত্বনাপ্রদ জবাব ছিল না একটারও। বাজ পড়ার শব্দে কেঁপে উঠল গোটা বাড়ি। হঠাৎ করেই বাতাসের তীব্রতার সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আড়াআড়ি জানালা বন্ধ করে বিছানায় পাশে এসে দাঁড়ালো। এমন বর্ষায় চাচা সফর করবেন না। ভাবতে লাগলো, সকাল পর্যন্ত বৃষ্টি থাকলে হয়তো মেহমানও থেকে যাবেন। চাচার উপস্থিতিতে সাইদের ঘরে যাতায়াত আমার জন্য সম্ভব নয়, কিন্তু তাকেও তো সংবাদ দেওয়া জরুরি। এখন অনেক সময় ধরে মেহমানের সাথে কথা বললে ভোরে চাচাকে ঘুমোতে হবে। তিনি দরজা খুলতেই আমি বেরিয়ে যাব। সাইদ বলেছিল ভোরে চাচার কাছে আসবে। বৃষ্টি থামলে মসজিদে ফজর পড়ে এদিকে আসবে হয়তো। যাই হোক, আমি যাবই তার কাছে। এ গাদ্দারের সাথে চাচার আলোচনার প্রতিটি শব্দ আমার শোনা দরকার ছিল, কিন্তু এখন বৃষ্টি, তাদের সব কথা আমি শুনতে পাব না। এক অসহায় অস্থিরতা নিয়ে পাথরের মতো স্থির হয়ে বিছানায় বসে রইল আতেকা।